আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 18টি প্রতি প্রশ্নে, মানে 1 করে 1 × 18 = 18। প্রথম, পৃথিবীতে দিন রাত্রির পরিবর্তনের কারণ পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর আকৃতি গোলাকার, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরছে। প্রশ্ন, সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা 25%, 75%, 100% না 50%? উত্তর হবে 100%। প্রশ্ন, বায়ুর গতিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা না হাইগ্রোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 92 কোটি কিমি, প্রায় 94 কোটি কিমি, প্রায় 96 কোটি কিমি, প্রায় 98 কোটি কিমি? উত্তর হবে প্রায় 96 কোটি কিমি। পরের প্রশ্ন, ব্রাজিলের ওপর দিয়ে নিরক্ষরেখা, মকরক্রান্তি রেখা, দ্রাঘিমা রেখা না কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? উত্তর হবে মকরক্রান্তি রেখা। প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ, ছায়াপথ, কক্ষপথ না অক্ষতল বলে? উত্তর হবে রবিমার্গ। প্রশ্ন, বায়ু দূষণ কমাতে প্রচুর পরিমাণে অরণ্য ধ্বংস, অরণ্য সৃজন, শিল্পায়ন, কৃষিকাজ করা হচ্ছে? উত্তর হবে অরণ্য সৃজন। প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড না হাইড্রোজেন? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসে শব্দ তরঙ্গের গতি হয় 329, 330, 331, 332 মিটার পার সেকেন্ড? উত্তর হবে 331 মিটার পার সেকেন্ড। প্রশ্ন, রেজার পিন তৈরি হয় সিঙ্কোনা, সর্পগন্ধা, বাসক না তুলসী থেকে? উত্তর হবে সর্পগন্ধা। প্রশ্ন, গঙ্গা নদীর তীরে যে শহর গড়ে উঠেছে তা হলো মুম্বাই, কলকাতা, গুয়াহাটি না ভাদোদর? উত্তর হবে কলকাতা। প্রশ্ন, ভারতের বৃহত্তম শহরটি হলো কলকাতা, রাজস্থান, মুম্বাই না দিল্লি? উত্তর হবে মুম্বাই। প্রশ্ন, পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম মেঘনা, হুগলি, তিস্তা না তোর্ষা? উত্তর হবে মেঘনা। পরের প্রশ্ন, মৌসুমী কথাটি কোন শব্দ থেকে এসেছে? আরবি, ফার্সি, পার্সি না পর্তুগিজ? উত্তর হবে আরবি। প্রশ্ন, পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি ধান, তুলো, গম না চা চাষের উপযুক্ত? উত্তর হবে চা চাষের উপযুক্ত। প্রশ্ন, সোনালী তন্তু বলা হয় ধান, গম, পাট না কার্পাসকে? উত্তর হবে পাটকে। প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো ভিল, সাঁওতাল, গণ্ড না কোল? উত্তর হবে গণ্ড। প্রশ্ন, জনসংখ্যার মানচিত্র হলো প্রাকৃতিক, রাজনৈতিক, বিষয়ভিত্তিক না সামাজিক? উত্তর হবে বিষয়ভিত্তিক। প্রশ্ন, মানচিত্রে পাহাড় পর্বত দেখানো হয় নীল, সবুজ, খয়েরি না লাল রং দ্বারা? উত্তর হবে খয়েরি। প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, রেনগজ না ব্যারোমিটার? উত্তর হবে রেনগজ। প্রশ্ন, প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের অবস্থাকে বলে সন্ধ্যা, উষা, গোধূলি না মধ্যাহ্ন? উত্তর হবে উষা। প্রশ্ন, মরু অঞ্চলের মাটিতে ধান, মিলেট, গম, পাট চাষ ভালো হয়? উত্তর হবে মিলেট। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি প্রতিটি প্রশ্ন, মানে 1 করে 1 × 3 = 3। প্রথম, ড্যাশ ঋতুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে? উত্তর হবে শীত। প্রশ্ন, কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে? উত্তর হবে কাবেরী। প্রশ্ন, কোনারক ভারতের একটি ড্যাশ স্থান? উত্তর হবে পর্যটন। প্রশ্ন, কানে কানে কথা বলার তীব্রতা ড্যাশ? উত্তর হবে 20 ডেসিবেল। প্রশ্ন, ড্যাশ শক্তি ব্যবহারে বায়ু দূষণ হ্রাস পায়? উত্তর হবে অপ্রচলিত। পরে হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলে রেখো যে কোনো 3টি প্রতিটি প্রশ্ন, মানে 1 করে 1 × 3 = 2। সূর্যোদয়ের দেশ জ্যোতিষ্কদের নিজেদের পথ, কক্ষপথ হাইগ্রোমিটার, মেসন জাপান। সূর্যোদয়ের দেশ হবে সি জাপান, কক্ষপথ হবে এ জ্যোতিষ্কদের নিজেদের পথ, মেসন হবে হাইগ্রোমিটার। 2-3 রয়েছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো 3টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 3 = 3। 60-এর দশকে ভারতের কৃষিতে যে বিরাট পরিবর্তন আসে তাকে বলে সবুজ বিপ্লব? উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল? উত্তর হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। রাগি চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়? উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। মৃত্তিকা মানচিত্র একটি প্রাকৃতিক মানচিত্র? উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। 26শে জানুয়ারি দিনটিকে বলা হয় সাধারণতন্ত্র দিবস? উত্তর হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। 2-4 রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্ন, মানে 1 করে 1 × 3 = 3। প্রথম, প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? উত্তর হবে বনভূমিকে। প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হবে ডেসিবেল। প্রশ্ন, আর্থ আওয়ার্স কবে চালু হয়? উত্তর হবে 2007 সালে 31শে মার্চ। প্রশ্ন, মৌসুমী জলবায়ুর প্রভাবে কোন শ্রেণীর বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত হয়। প্রশ্ন, দেখা যাচ্ছে অনধিক 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্ন, 2 করে 2 × 4 = 8। প্রথম,
জিওড বলতে কি বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। অ্যালবেডো কাকে বলে? আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। ডেসিবেল ও ডেসিমিটার বলতে কী বোঝো? শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে ডেসিবেলের নামকরণ হয়েছে। আর যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় সেটিকে ডেসিবেল মিটার বলে। ডেসিবেল মিটারের স্কেলের মাত্রা 1 থেকে 140 ডেসিবেল পর্যন্ত প্রকাশ করা হয়। মানচিত্র বলতে কী বোঝো? বৃহৎ পরিসরে কোনো স্থানকে ক্ষুদ্র আকারে একটি নির্দিষ্ট স্কেল, দিক, অক্ষরেখা, দ্রাঘিমারেখা এবং প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে একটি কাগজের ওপর চিত্রিত করা হয়। এভাবে অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলে কেন? ভারতে অনেক ছোট বড় নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে, যা এখানকার মানুষের জনজীবন, কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলে। অন্যদিকে ভারতের 60% মানুষ কৃষিজীবী। মোট জমির প্রায় 53% কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়। জাতীয় আয়ের প্রায় 44% কৃষি ও কৃষি সহযোগী কার্যকলাপ থেকে আসে। এছাড়া কৃষিজ দ্রব্য উৎপাদনের পরিমাণ ও প্রকৃতির উপর নির্ভর করে অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হয়। এজন্য ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয়। গ্রিনহাউস কি অথবা সবুজ ঘর কি? শীতপ্রধান দেশে অতি তীব্র শীত থেকে শাকসবজিকে বাঁচানোর জন্য এক বিশেষ ধরনের কাঁচের ঘর তৈরি করা হয়। তাকে সবুজ ঘর বা গ্রিনহাউস বলে। সূর্য থেকে আগত সৌরকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে এই কাচের ঘরের ভিতর সহজেই প্রবেশ করতে পারে না, কিন্তু সমপরিমাণ তাপ ওই কাচের ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে পারে না। ফলে কাচের ঘরের ভিতরে সর্বদাই একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয়। চারিদিকে হচ্ছে অনধিক 50 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি, প্রতিটি গোষ্ঠী মান 3 করে। 3 গুণ 4 = 12। প্রথম, মরুভূমি অঞ্চলে রাত্রির দিকে তাপমাত্রা কমে যায় কেন? কোনো অঞ্চলের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি সাধারণত সেই অঞ্চলটি কোন শিলায় গঠিত বা সেই অঞ্চলে কী ধরনের মাটি আছে তার উপর নির্ভর করে। যদি শিলার বা মাটির উত্তাপ গ্রহণ বা ধারণ ক্ষমতা বেশি হয় তবে অঞ্চলটি উষ্ণ হয়, আর শিলা বা মাটির তাপ গ্রহণ বা ধারণ ক্ষমতা কম হলে অঞ্চলটি কম উষ্ণ হয়। মালভূমি অঞ্চল সাধারণত লাল বা ল্যাটেরাইট মাটি এবং আগ্নেয় বা রূপান্তরিত শিলায় তৈরি হয়। দিনের বেলায় এই শিলা বা মাটি উত্তপ্ত হয়, কিন্তু সূর্যাস্তের পরে তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে। তাই রাতের দিকে মালভূমি এলাকায় তাপমাত্রা হ্রাস পায়। পরের প্রশ্ন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা সংক্ষেপে লেখো। শব্দদূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো: 1. ক্ষতিকারক শব্দ উৎসগুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। শব্দবাজি ব্যবহার নিষিদ্ধ করা। 3. পথের রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। 4. নিঃশব্দ অঞ্চল সুরক্ষিত রাখতে হবে। 5. উন্নত মানের সাইলেন্সার ব্যবহার করা উচিত। 6. ব্যক্তিগত গাড়ির হর্ন নিয়ন্ত্রণ করা উচিত। 7. কানে শব্দ নিরোধক যন্ত্র ব্যবহার। 8. সাউন্ড বক্স, ডিজে, মাইককে নিয়ন্ত্রণ করা দরকার। 9. ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠানে শব্দবিধি অনুসরণ করা উচিত। 10. মিষ্টি ও মৃদু শব্দ উৎপাদনকারী আধুনিক প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করতে হবে। 11. ঘরের দেওয়ালে পুরু কাচ ও পাথর ব্যবহার করতে হবে। 12. মোটরযান আইন কঠোরভাবে মেনে চলতে হবে। 13. সড়কপথ প্রশস্ত ও পথ নির্দেশক চিহ্ন ব্যবহার করতে হবে। 14. সর্বোপরি শব্দদূষণ সম্পর্কিত কেন্দ্রীয় আইন কঠোরভাবে প্রয়োগ করা। পরের প্রশ্ন, বায়ু দূষণের ফলাফলগুলি উল্লেখ করো। বায়ু দূষণের ফলাফলগুলি হলো: 1. বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি হয়। 2. ওজোন স্তরে গর্ত সৃষ্টি হয়। 3. অ্যাসিড বৃষ্টি হয়। 4. ধোঁয়াশা সৃষ্টি হয়। 5. সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্টের প্রকোপ বৃদ্ধি পায়। 6. কীটপতঙ্গের জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়। 7. কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়। 8. গ্রিনহাউস গ্যাসের আধিক্য হয়, ফলে পরিবেশে উষ্ণতা বাড়ে।
9 স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায়, গাছের ক্লোরোসিস ও নেক্রোসিসের প্রভাব বৃদ্ধি। 10 পাখিসহ অন্যান্য জীবজন্তুর অপমৃত্যু ঘটে। শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে আলোচনা করো, বা শৈলক্ষে বৃষ্টিপাত আলোচনা করো। বায়ু জলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের গতিপথে কোনো পর্বত আড়াআড়িভাবে অবস্থান করলে ওই বায়ু পর্বতের গা বেয়ে উপরে উঠে যায় এবং সেখানে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতে প্রতিপাত হলে যে বৃষ্টিপাত ঘটে তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলে। শৈল মানে পাহাড়। ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাদের জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত বিশেষ হয় না। এইরূপ স্বল্প বা প্রায় বৃষ্টিহীন অঞ্চলকে বৃষ্টিচায় অঞ্চল বলে। ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন অংশে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশেরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করেছেন। 1991 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ ওই মহাদেশে সব রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব পরিকল্পনা গবেষণা শান্তির উদ্দেশ্যে হতে হবে। এখানকার প্রাকৃতিক সম্পদের ওপর কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। সব দেশকে এই মহাদেশের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এই সকল কারণে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। মানচিত্র স্কেলের গুরুত্ব আলোচনা করো। মানচিত্রে স্কেলের গুরুত্ব অপরিসীম। স্কেলের ব্যবহারগুলি হলো: 1 স্কেলের সাহায্যে মানচিত্র অঙ্কন করা হয়। 2 স্কেলের আয়তন ছোট বড় করে ক্ষুদ্র বৃহৎ স্কেল মানচিত্র অঙ্কন করা হয়। 3 মানচিত্রে বিভিন্ন স্থানগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব নির্ণয়ের জন্য স্কেল ব্যবহৃত হয়। 4 স্কেলের সাহায্যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে এই দুটি স্কেলের মধ্যে দূরত্ব সম্পর্কে ধারণা করা হয়। 5 মানচিত্রে অঙ্কিত নদী, রাস্তা, রেললাইন প্রভৃতির দৈর্ঘ্য স্কেলের সাহায্যেই মাপা হয়। ওজন গহ্বর কীভাবে সৃষ্টি হয়? গ্রিক ভাষায় ওজন কথাটির আক্ষরিক অর্থ হলো দশমিল। 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কোনবি সর্বপ্রথম ওজন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। এটি নীল রঙের ও মৎস্য গন্ধযুক্ত একটি গ্যাসীয় স্তর বা বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 25 কিমি এর মধ্যে অবস্থান করছে। উল্লেখ্য, 3টি অক্সিজেন পরমাণু নিয়ে একটি ওজোন অণু গঠিত থাকে। পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক ও অনুসৃষ্ট কার্যাবলীর ফলে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়। ওজোন স্তরের কোনো অংশের ঘনত্ব 200 ডবসন ইউনিট এর নিচে নেমে আসে তখন সেখানে ওজোন স্তরের ক্ষয় শুরু হয়। এই ক্ষয় থেকে ওজন গহ্বর সৃষ্টি হয়। উল্লেখ্য, বিজ্ঞানী ফরম্যান সর্বপ্রথম আন্টার্কটিকা মহাদেশের ওপর ওজন গহ্বরের অস্তিত্ব লক্ষ্য করেন। জলচক্র বলতে কী বোঝো? জল যে সবসময় তরল পদার্থ হিসেবে পৃথিবীতে পাওয়া যায় এমন নয়। কখনো মেঘ, কখনো জমাট বাঁধা বরফ, কখনো জলীয় বাষ্প, কখনো বৃষ্টি, শিলাবৃষ্টি, আবার কখনো তুষারপাত, শিশির, সিল্ট, এরকম বিভিন্ন রূপেই জল আছে। তাই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়ে চক্রাকার আবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের পরিমাণ অটুট থাকে। এই প্রক্রিয়াকে জলচক্র বলে। পৃথিবীর বেশিরভাগ জায়গা নিয়েই জলচক্র সম্পন্ন হয়। সূর্যতাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায় এবং বৃষ্টিরূপে ঝরে পড়ে। এই ঝরে পড়া জল আবার বাষ্পীভূত হয়। উঁচু পার্বত্য জল জমে বরফ হয়। 5 থেকে রয়েছে অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রতিবর্ষী মান 5 করে। 5 গুণ 4 = 20। প্রথম, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পার্থিব বিপর্যয় কী? তার সঙ্গে হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী? 2+3 কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। তার সঙ্গে চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখো। 4+1 পরে হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা লেখো। তার সঙ্গে হচ্ছে বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে? পরের প্রশ্ন, ভারতে কত ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ও কী কী? তার সঙ্গে ম্যানগ্রোভ বরণে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। 2+3 ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক
অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।